তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালোই লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এই যে দেখো আমি আলুটাই যে ভালো করে ভেজে নিচ্ছি। তো আলু দিয়ে আর হচ্ছে কাঁঠালের হাঁটি আর কি বলে তেলা কচুর আগা দিয়ে একটা নিরামিষ রান্না করব। তো মেয়ে তো তেলা কচুর আগা ভালো খায়, তো সেজন্য ও মাঝে মধ্যে তুলে নিয়ে আসে। তেলা কচুর আগা আছে আর এর মধ্যে আছে পেপলির ছুটা। তো দুই রকম শাক মিশিয়ে দিয়ে কেটে নিয়েছি আমি, দিয়ে এখন ভালো করে একটা নিরামিষ রান্না করব। তো এইটা মাছ দিয়ে খাও চায়ে নিরামিষ রান্না করে খাও, খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শরীরের পক্ষে উপকারী জিনিস। এই শাক মানে দুটো শাকই, তেলা কচুর আগা আর হচ্ছে পেপলির ছোটা। সর্দি কাশি হলে পেপলির ছোটা খেলে ভালোই হয়। তো দেখো আমি এখন সবজিটাই যে রান্না করে নিচ্ছি নিরামিষটা। তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তিল বিক্রি করে কত টাকা হয়েছে। তো তিলগুলো বিক্রি করে না সঙ্গে সঙ্গে আমাকে টাকাগুলো দেয়নি, সেই যে 15-20 দিন হবে, তারও বেশি হবে, তারপরে গিয়ে তো আমাকে টাকাগুলো দিয়েছে। তো সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো আজ শেয়ার করব তোমাদের সঙ্গে কত টাকা দিয়েছে। তো দেখো এখানে আমি কলমি শাক ভাজি করব পেঁয়াজ দিয়ে, আর এই যে কাঁকরোল ভাজি করব। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো ভাত হয়ে গেছে, আর এখানে আছে কলমি শাক ভাজি করেছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, মাঠের কলমি শাক ভাজি, আর এখানে আছে কাঁকরোল ভাজি। তো কাকা নিয়ে এসেছিল কলমি শাক মাঠের থেকে। আর এই যে দেখো এখানে সেই নিরামিষটা। তো নিরামিষটা খুবই খেতে ভালো হয়েছিল। তো এই যে দেখো ছেলের জন্য ভাত মাখিয়েছি, ছেলেকেও এখন ভাত খাইয়ে দেব। তো বন্ধুরা এখন বাজে বেলা 1টা বেজে গেছে, আর প্রচণ্ড রোদ উঠেছে। এই যে দেখো দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড রোদ, যেমন রোদ তেমন গরম, বাড়িতেও থাকা যাচ্ছে না। তাহলে মাঠে লোকে কিভাবে কাজ করছে বলো তো? বাবা ওরা সেই সকালবেলা মাঠে গেছে, বাবা কাকা। তো 11টা পর্যন্ত তো লোকের কাজ করেছে জন হিসাবে, আর তারপর নিজেদের পাটের জমিতে পাট কাটা চলছে। তো বাবা ওইখানে পাট কাটছে, পাট কেটে তারপর বাড়িতে আসবে 2টোর সময়। আবার বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করবে কি না করবে, আবার যাবে পাটের জমিতে পাট কাটার জন্য, যেখানে আমি কলাই তুলতে যেতাম ওইখানে। তো এখনও পাট কাটার টাইম হয়নি, এখনও 1 মাস 1.5 মাস পরে পাট কাটবে। কিন্তু পাটের জমিতে জল উঠে পাটের গোড়ার দিকটা পচে গেছে, খারাপ হয়ে গেছে, সেজন্য এখন পাটগুলো কেটে ফেলতে হচ্ছে। তো পাটের ফসল এবার খারাপ সবারই, তার কারণ ঘন ঘন বৃষ্টির কারণে পাটের জমিতে জল বেঁধে গেছে, পাটগুলো খারাপ হয়ে গেছে নিচের দিকটা দিয়ে, সেজন্য কেটে ফেলতে হচ্ছে সবার। যাদের উঁচু জমি তাদের ভালো আছে, যাদের নিচু জমি তাদের জমিতে জল উঠে গেছে। তো বন্ধুরা এখন তো 1টা বাজে বললাম, আর ছেলেকে ভাত খাইয়ে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ঘুমোচ্ছে। তো সকালবেলা ও বাড়ির থেকে এসেছি তখন বাজে 7টা। তো ও বাড়িও একটু মাকে কাজ টাজ করে দিয়ে এলাম, বাসি কাজ, থালা বাসন টাসন ধুয়ে টুয়ে এগুলো একটু করে দিয়ে এসেছিলাম। আর ছেলের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো ধুয়ে মেলে দিয়ে এসেছিলাম ছাদে। আর বাড়িতেও এসে সেই বাসি কাজ, উলন লেপা, মানে রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, জল ভরা, তারপরে সমস্ত কাজই সকালবেলার বাসি কাজ করেছি, কিন্তু কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। ওই যে আমার দুষ্টুটাকে নিয়ে ফোন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করব না ওকে সামলাবো না কাজ সামলাবো বুঝে উঠতে পারি না। যদি কেউ ফোন ভিডিও করার লোক থাকে তাহলে অসুবিধা হয় না, কিন্তু ওই আমাকে নিজেকেই করতে হয়, তো সেই জন্য আর দেরি হয়ে যায়। কাজ করতে গেলে, ভিডিও বানাতে গেলে দেরি হয়ে যায়, কাজ করে এগোতেই পারি না।
আর ওই যে দুষ্টুটা যা দুষ্টুমি করে ওকে নিয়ে তো আরও করা যায় না। তো এখন ও ঘুমিয়েছে, স্নান টেনান করিয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমোচ্ছে। তো ঘরের মধ্যে যে পেঁয়াজগুলো রয়েছে না, তো ওগুলো তো সেই নিতে এলো না, সেই যে লোকটাকে বলেছিল ও তো নিতেই এলো না। এখন ওই পেঁয়াজগুলো ভাবছি যেখানে ছিল সেখানে আবার রেখে দেবো গুছিয়ে, না হলে ওইভাবে থাকলে পচে যাবে। তো যেখানে ছিল পিছনের বারান্দাতে ওখানে তো পেঁয়াজ রয়েছে, ছোট ছোট পেঁয়াজ, তো ওগুলো আলাদা করে নেব আর এই বড়গুলো আলাদা করে রাখবো। তো ইচ্ছেই করছে না জানো তো, গরমে কিছুই ভালো লাগছে না। এই যে দেখো ভিজে যাচ্ছে, গা পুরো ভিজে যাচ্ছে। সারাক্ষণ কি পাখা চালিয়ে বসে থাকা যায় বলো তো? তাহলে কাজকর্ম কিভাবে হবে? উফ, তো বাড়িতেও থাকা যাচ্ছে না, এতটা গরম। আর মাঠে লোকে কিভাবে কাজ করছে তাহলে? তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এ বাড়িতেও ছেলের কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো কেচে দিয়ে মেলে দেবো এখন। ও বাড়িতে সকালবেলা ধুয়ে দিয়ে এসেছি ছাদে। আর আজকে রাতে জানো তো ঘুম হয়নি, সেই রাত 1টার সময় ছেলে জেগে গেছে, ওর খিদে পেয়ে গেছে, খাবে খাবে কান্না করছে। তো কালকে রাতের বেলা এ বাড়ি থেকে যখন খাওয়া দাওয়া করে ও বাড়িতে গেছিলাম, তখন ছেলেকেও ভাত খাওয়াতে গেছি, তখন বাজে রাত 9:30। তো ও খাওয়া দাওয়া করে তারপর আবার বমি করেছিল, বমি করে দিয়েছিল। তো পেটে কিছু নেই, আমিও আর রাতের বেলা খাওয়াইনি ভয়তে, যে এক তো গরম, আরও যদি বমি করেছে, আবার যদি ভাত টাত কিছু খাওয়াই, আবার যদি অসুবিধা হয়, তাহলে এই রাতের বেলা কোথায় নিয়ে দৌড়াবো বলো তো? সেজন্য ওকে আর খাওয়ানো হয়নি। তো রাত যখন 1টা বাজে তখন খুব কান্না করছিল। তারপর আমি উঠে দুধ গরম করলাম, ওকে ফিরে খাওয়ালাম, তারপরে গিয়ে ছেলেটা ঘুমোয়। তো এই গরমের জন্য ছেলেটারও ভালো লাগে না, বমি টমি করে দেয় সময়, গরম প্রচণ্ড গরম পড়ছে না, সেই জন্য। তো এখন ঘুমোচ্ছে। তো এই যে দেখো ছেলে ঘুমিয়ে রয়েছে। তো লাইটটা অফ করে রেখেছিলাম, তো এখন এই যে জ্বালিয়ে দিলাম, ও ঘুমোচ্ছে। আর এই পাখাটাই যে চালিয়ে দিয়েছি ওর কাছাকাছি, এমনি তো সিলিং পাঙ্খা নেই ঘরে। আর এই যে দেখো পেঁয়াজগুলোর কি অবস্থা, এই মাঝখানে রয়েছে, সব সময় হাতে পায়ে বাঁধতে থাকে। ছেলেটাও গিয়ে একটা একটা করে এদিক ওদিক মানে ছড়িয়ে দেয়, ছিটিয়ে রাখে। তো ভাবছি পেঁয়াজগুলো ওই পিছনে বারান্দাতেই রেখে দিব। মানুষের আজকাল কথায় কোনো দাম নেই, কথার কোনো ঠিক নেই, কথা দিয়ে কথা রাখতে পারে না। বাবা আবার গেছিল সেই লোকটার কাছে, তো বলছে পেঁয়াজ নেবে না এখন। তো ভাবছি চলো অন্য লোক দেখে অন্য লোককে দিতে হবে, উনি আর নেবে না যতক্ষণে, বিক্রি তো করতেই হবে আমাকে, আজ না হয় কাল। তো ওইখানে রেখে দেব। তো বন্ধুরা তোমাদেরকে বললাম না তিল বিক্রি করে কত টাকা হয়েছিল? তিল বিক্রি করে হয়েছিল হচ্ছে 3,300 টাকা। তো 3,000 টাকা আমাকে দিয়েছে, আর 300 টাকা এখনও দেয়নি, বলেছে দেব। তো জানি না কবে দেবে। আর এই যে দেখো পেঁয়াজগুলো পচে কি অবস্থা হয়েছে, পেঁয়াজের দিকে লক্ষ্যই দিতে পারিনি আমি, একবার এ বাড়ি একবার ও বাড়ি করতে করতে এদিকে পেঁয়াজগুলো দেখো একদম পচে গোবর হয়ে গেছে। তো এখন এই পচাগুলো আলাদা করে ফেলে দেব, আর ভালোগুলো সব এক জায়গা ভালো করে জড়ো করে রাখবো, এখানে পরিষ্কার করে নেব পচাগুলো বাইরে ফেলে দিয়ে। তো বন্ধুরা জানো তো ওই যে তিল নিয়েছে যে লোকটা, উনি প্রথমে হিসাব করে বলেছে 3,070 টাকা হয়েছে। তো আমরা পরে হিসাব করে দেখি 3,306 টাকা হয়েছে। উনি মিথ্যা কথা বলেছিল, প্রথমে 70 টাকা বলে কিনা পরে দিয়ে দেব। তারপরে হিসাব করে যখন বলি 3,306 টাকা হয়েছে, তো বলছে মানে দিতে রাজি হচ্ছিল না 300 টাকা আরও। তো সবাই বলল, কাকিমা কাকু টাকু সবাই বলেছে কেন দিবা না 300 টাকা, কেন দিবা না, 300 টাকা কোথার থেকে আসে? আর ও হচ্ছে কত কষ্ট করে তিলগুলো মাঠের থেকে নিয়ে কষ্ট করে নিয়ে টিয়ে এসেছে, আর তুমি 300 টাকা দিবা না কেন? তো অনেক বলার পরে দিতে রাজি হয়েছে 300 টাকা। তো জানো তো পয়সাটা দিয়েছিল, তো কিন্তু পয়সাটা খরচাও হয়ে গেছে, সেই জন্য আরও শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। পয়সাটা কিভাবে খরচা হলো জানো তো? ওই যে সেদিন বাজারে গেলাম সব কেনাকাটা করতে, ওই দিনই 1200 টাকা খরচা হয়ে গেছিলো। তারপর ফোনে পয়সা ছিল না, 300 টাকা ফোনে ভরেছি। তারপর মেয়ের আধার কার্ড বানানোর জন্য ওইখানেও 600 টাকা খরচ। মানে এদিক সেদিক করে
আমার সেই 3,000 টাকা পুরোপুরিভাবে খরচা হয়ে গেছে। আরও কিছু জিনিস আনতে হয়েছিল, তেল টেল, এগুলো বাজার টাজার ছিল না, তো এই সমস্ত করে টোরে খরচা হয়ে গেছে 3,000 টাকাই। টাকা থাকলে খরচা তো হবেই, তাই না বলো? খরচা না করলে সংসার চলবে কি করে? আর অনেক দিন হয়ে গেছিলো বাজারে যাই না, নাইটি এগুলো সব ব্লাউজ ট্লাউজ ছিঁড়ে গেছিলো, তো ওগুলো তো আনতেই হতো, সেজন্য আরও খরচাটা হয়ে গেছে। আরও ছেলের দুধের পয়সা দিতে হলো, ছেলের জন্য দুধ আনি, মেয়ের পড়ার খরচা, টিউশনের খরচা, এদিক সেদিক করে খরচা হয়ে গেল পুরো টাকাটাই। আর দেখো পেঁয়াজগুলো আমি ভালো করে এই যে গুছিয়ে নিয়েছি, সব আমার গোছানো হয়ে গেছে। এখন ঘরটা ভালো করে ঝাড়ু লাগাবো, উঠান ঝাড়ু লাগাবো, তারপর স্নান করব। তো দেখো পেঁয়াজগুলো এইভাবে গোছানো গোছানো রয়েছে, ঝুলানো। এইভাবে ঝুলানো থাকলে ভালো থাকে, পচে না, গলে না, ভালো থাকে, হাওয়া বাতাস লাগে। কিন্তু ওই যে যদি এইভাবে মাটিতে থাকে তাহলে মাটির রস টেনে টেনে পেঁয়াজগুলো পচে ওঠে, বেশি দিন থাকে না। তো আমি এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যতই হিসাব করে খরচা করি না কেন, হিসাব করে সংসার চালাই না কেন, আর ততই আমার বরমশাই সুযোগ পেয়ে বসে থাকে। ওই যে সেদিন বললাম না, কাজ টাজ ছেড়ে দিয়ে উনি বসে রয়েছে। এভাবে কি সংসার চলে? দিন এনে দিন খেয়ে যাদের পেট চলে, যাদের সংসার চলে, তাদের কি বসে থাকলে মানায় বলো তো? একটু যদি কষ্ট না করে তাহলে কিভাবে চলবে? আর এদিকে দেখো, এই যে জামা কাপড়গুলো আমি কেচে ধুয়ে মেলে দিয়েছি, আর উঠানের অবস্থা দেখো। এখন উঠানটাও আমি ঝাড়ু লাগাবো। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি বাবার বাড়িতে। এখন বাজে রাত 8টা। আর এখানে দেখো এই যে চিকেন পকোড়া বানাচ্ছি, সবাই মিলে চিকেন পকোড়া খাওয়া হবে এখন। তো যে ভাত ছিল, দুবেলার ভাত রান্না করেছি, সে ভাতটাও নিয়ে এসেছি। ভাতও খেলে খাবে সবাই, না খেলে না খাবে, থাকবে। তো প্রচণ্ড গরম, ঘরের মধ্যে মানে যেন দম আটকে আসছে, এতটা গরম ঘরের মধ্যে। ওই বাড়িতে মানে টিনের ঘরে অতটা অসুবিধা হয় না, অতটা গরমও লাগে না, কিন্তু এই পাকা ঘরে খুব গরম লাগে। তো দেখো ওই যে আমি চিকেন পকোড়াগুলো বানাচ্ছি, আর ওদিকে মা, বাবা, মেয়ে, আমার ছেলে সবাই মিলে বসে বসে খাচ্ছে। তো আমি ওই যে দেখো খাচ্ছি, খেতে খুব টেস্টি হয়েছিল চিকেন পকোড়া। তো বন্ধুরা, সবাইকে ছেড়ে বিদেশে গিয়েও যদি বসে থাকতে হয় তাহলে বলো তো কিভাবে চলে? তো আমার বরমশাই সেরকমই হচ্ছে, এখান থেকে আমাদের ছেড়ে গিয়েও সেখানে গিয়ে বসে বসেই দিন কাটাচ্ছে। তো এভাবে কি সংসার চলে বলো তো? তো বন্ধুরা, চলো ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে হাসি খুশিতে থাকো। তো এখন খাওয়া দাওয়া করব সবাই মিলে, তারপর শুয়ে পড়ব, ছেলেকেও ভাত খাওয়াতে হবে।